ওকে, আজকের টপিক হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তো খেয়াল করো, আমরা বিজ্ঞানী জুলের সূত্র পড়ছি তাপগতিবিদ্যায়, মনে আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জুলের বিবৃতি ছিল যে তাপ যদি কাজে রূপান্তরিত হয় অথবা কাজ যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কি পরস্পরের সমানুপাতিক থাকে, তাই না? ডাব্লিউ সমানুপাতিক এইচ বা ডাব্লিউ ইকুয়াল জে এইচ, এই ফর্মুলাটা 19 ছিল, বোঝা গেছে? তো এই চলতরিত অধ্যায়ে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, এটার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের সময়, এইগুলোর সাথে তাপের যে সম্পর্ক এটা আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তার মানে জুল উনি ম্যাক্সিমাম টাইম কি নিয়ে কাজ করছে বলতো? তাপ শক্তি নিয়ে। উনি চলতরিতে এসেও তাপ শক্তির সাথে অন্যান্য রাশি, চলতরিত রিলেটেড অন্যান্য রাশির সম্পর্ক খুঁজে বেড়াচ্ছে। ক্লিয়ার? তো এখানে তিনটা সূত্র আছে। তো প্রথম সূত্রটা খেয়াল করো, সবগুলো সূত্র আমি আলোচনা করলে তারপর লেখা শুরু করবা। প্রথম সূত্র দেখো, বিজ্ঞানী জুল বলছে যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কারণে যে উৎপন্ন তাপ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। উৎপন্ন তাপ কিসের সমানুপাতিক? তড়িৎ প্রবাহ মাত্রা। যদি এটা একটা পরিবাহী থাকে, এর মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে মনে করো 2 এম্পিয়ার, অন্য আরেকটা পরিবাহী এর মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে 5 এম্পিয়ার, তাহলে স্বাভাবিকভাবে এটার কি হবে বলতো? উৎপন্ন তাপ বেশি হবে, এটার তড়িৎ প্রবাহ বেশি। তড়িৎ প্রবাহ বেশি মানে কি? আমরা জানি চার্জের গতি বা ইলেকট্রনের গতি মানে কি? কারেন্ট, তড়িৎ প্রবাহ, তাই না? কারেন্ট যদি বেশি যায়, ইলেকট্রনের গতি বেশি হচ্ছে, তাহলে উৎপন্ন তাপ কি হবে? বেশি হবে। কিন্তু শর্ত হচ্ছে দুইটা পরিবাহীর রোধ এবং প্রবাহের যে সময় দুইটা স্থির থাকা লাগবে। এখন মনে করো এইটার কারেন্ট 5 এম্পিয়ার, তাহলে স্বাভাবিকভাবে এটা উৎপন্ন তাপ বেশি হবে। কিন্তু এইটার মধ্যে কারেন্ট দিচ্ছি 2 মিনিট আর এটার মধ্যে কারেন্ট দিচ্ছি 1 ঘন্টা, তাহলে এইটার প্রবাহ কম হইলেও কি উৎপন্ন তাপ বেশি হবে না? এই জন্য সময় কি থাকতে হবে? স্থির, মানে দুইটার সময় একই রকম থাকা লাগবে, ঠিক আছে? তারপর রোধ, আমরা জানি রোধ থাকলে কি হয়? পরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, অথবা উল্টা করে যদি বলি রোধ বাড়লে কি হয়? তাপমাত্রা বাড়ে। মনে করো এটা রোধ আছে 5 ওহম আর এটা রোধ দিছি 500 ওহম, তাহলে এটার মধ্যে রোধ বেশি না? উৎপন্ন তাপ ওটার বেলাও কি হবে? বেশি হবে। তার মানে যখন তড়িৎ প্রবাহ মাত্রার সাথে তাপের সম্পর্ক নিব, এটা হচ্ছে বর্গের সমানুপাতিক, তখন রোধ এবং প্রবাহের যে সময় দুইটা কি থাকা লাগবে? স্থির। বুঝছো? আচ্ছা, তাহলে এটা বিবৃতি দেখো, বিবৃতি হবে এরকম: কোনো একটা পরিবাহীতে তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কখন? যখন পরিবাহীর রোধ এবং সময় কি থাকবে? স্থির থাকবে। আচ্ছা, এই দুইটা আমি একবারে লিখে দিব। তারপর দেখো দ্বিতীয় সূত্র, এখানে বলা হচ্ছে যে তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ এটা হচ্ছে রোধের সমানুপাতিক। একটু আগে আমরা দেখলাম রোধ বেশি থাকলে কি হয়? উৎপন্ন তাপ বেশি হয়। কিন্তু এইবার শর্ত হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং প্রবাহের যে সময় এই দুইটা কি থাকা লাগবে বলো তো? স্থির থাকা লাগবে। মানে একটা রাশির সাথে সম্পর্ক থাকলে বাকি দুইটা রাশি কি থাকবে? স্থির। ওই দুইটা যেন পরিবর্তন না হয় খেয়াল রাখতে হবে। তৃতীয় সূত্রটা খেয়াল করো, তৃতীয় সূত্রে বলা হচ্ছে যে তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ প্রবাহকাল বা সময় এটা কি সমানুপাতিক। প্রবাহকাল বেশি হলে উৎপন্ন তাপ কি হবে? বেশি হবে। তবে শর্ত হচ্ছে আগের দুইটা রাশি কি থাকা লাগবে বলো তো? স্থির। অর্থাৎ তড়িৎ প্রবাহ ও রোধ এই দুইটা কি থাকা লাগবে? স্থির। আচ্ছা, তাহলে এই সূত্রকে বলে প্রবাহ মাত্রা সূত্র। প্রথম সূত্রের নাম কি? প্রবাহ মাত্রা সূত্র। দ্বিতীয় সূত্রের নাম কি বলো তো? রোধের সূত্র। তৃতীয় সূত্রের নাম কি? প্রবাহ কালের সূত্র বা সময়ের সূত্র। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা লিখো। প্রথম সূত্র হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র। প্রবাহ মাত্রার সূত্রে বলা হচ্ছে কোনো পরিবাহীর রোধ এবং প্রবাহকাল স্থির থাকলে, কোনো পরিবাহীর রোধ এবং প্রবাহকাল স্থির থাকলে, এই যে এই দুটা স্থির থাকলে, এই দুটাকে আগে বলে নিব আমরা, স্থির থাকলে তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ওকে, এরপরে দেখো এখানে যেমন আমরা এই দুটার কথা আগে বলে নিছি, যেমন রোধ এবং প্রবাহকাল, এই যে ব্র্যাকেটের মানে
স্থির দুটাকে আগে বলে নিচ্ছি, এখানেও তাই করব। এবার হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ এবং সময়ের কথা বলে নিব। অর্থাৎ কোনো পরিবাহীর, এই সূত্রকে বলবো আমরা রোধের সূত্র। জুলের তাপীয় ক্রিয়া সূত্র তিনটা, প্রথমটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা সূত্র, দ্বিতীয়টা হচ্ছে রোধের সূত্র। এটার ব্যাখ্যা হবে এরকম: কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় স্থির থাকলে, তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় স্থির থাকলে তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ, তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। এই সমানুপাতিক হচ্ছে আর। আর তৃতীয়টাকে বলবো আমরা প্রবাহকালের সূত্র। প্রবাহকালের সূত্র কোন পরিবাহীর, যেবার বললো তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ স্থির থাকলে, কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ স্থির থাকলে তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ, রোধ না, তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ স্থির থাকলে তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ সময় সমানুপাতিক, উৎপন্ন তাপ সময় সমানুপাতিক অথবা প্রবাহ কালের সমানুপাতিক, প্রবাহ কালের সমানুপাতিক। ওকে, আচ্ছা দেখো এখানে তিনটা সূত্রের মধ্যে আমরা এইচ এর সাথে সম্পর্ক ছিল, তাই না? উৎপন্ন তাপের সাথে সম্পর্ক ছিল। তো কোনো একটা নির্দিষ্ট রাশির সাথে যদি ভিন্ন ভিন্ন অনেকগুলো রাশির সম্পর্ক থাকে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, তাহলে সবগুলোকে একসাথে লেখা যায়, তাই না? এটা ম্যাথমেটিক্যাল রুলস। তাহলে আমরা এখানে বলতেই পারি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র থেকে, বলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র হতে কি পাই আমরা? যে এই সমানুপাতিক তিনটাকে একসাথে লেখা যায় না? এই সমানুপাতিক কি? আই স্কোয়ার আর টি। বুঝছো? একটা নির্দিষ্ট রাশি কি এখানে? এইচ, উৎপন্ন তাপ, তাই না? এর সাথে ভিন্ন ভিন্ন রাশির যদি সম্পর্ক থাকে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক যাই থাকুক, সবগুলোকে একসাথে লেখা যায়, ঠিক আছে? তাহলে বলো এখানে যদি এইচ সমানুপাতিক আর, সমানুপাতিক চিহ্ন তুলে দেই, তাহলে এইচ ইকুয়াল কি থাকবে? একটা ধ্রুবক থাকবে। ধ্রুবকটাকে বাংলায় লিখলাম ধ্রুবক, ইন্টু কি বলতো? আই স্কোয়ার আর টি। তাহলে ফাইনালি ধ্রুবক সমান কি হবে? ধ্রুবক সমান এইচ বাই আই স্কোয়ার আর টি, তাই না? এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম। এখন আমি চাচ্ছি এইচ এর মানটা বের করতে। এখানে চাচ্ছি আমরা এইচ এর মান, অথবা আমি চাচ্ছি ধ্রুবকের মানটা বের করতে, ঠিক আছে? ধ্রুবকের মান কত এটা বের করব, বের করে 1 নং সমীকরণে বসাইলে আমরা একটা ফর্মুলা পাবো, তাই তো? এখন দেখো এই ধ্রুবকের মান কত, এইটা ল্যাবে পরীক্ষা করা হয়েছে, বোঝা গেছে? প্র্যাকটিক্যালি পরীক্ষা করা হয়েছে। কোনো একটা পরিবাহীর মধ্যে যদি 1 এম্পিয়ার কারেন্ট দেওয়া হয়, কারেন্ট কত? 1 এম্পিয়ার, এবং এর এই পরিবাহীর রোধ যদি থাকে 1 ওহম, এবং যদি এক সেকেন্ড যাবত তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তাহলে উৎপন্ন তাপ যত পাওয়া যাবে এটাই কি হবে? ধ্রুবকের মান। বুঝছো? আমি একটা পরিবাহী নিব, মনে করে এটা হচ্ছে একটা পরিবাহী, এই হচ্ছে একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে আমি কারেন্ট দিব কত? 1 এম্পিয়ার। ওই পরিবাহীর রোধ থাকবে কত? 1 ওহম, এবং আমি কত সময় তড়িৎ প্রবাহ দিব? 1 সেকেন্ড, একক সময়। তাহলে নিচের সবগুলা যদি 1 1 1 থাকে, তাহলে যে পরিমাণ তাপ পাওয়া যাবে ওটা আমি মাপবো মেশিন দিয়ে, ঠিক আছে? যতটুকু তাপ পাবো ওইটাই কিসের মান? ধ্রুবকের মান। এই সিস্টেমটা সুন্দর না? নিচে হরের মধ্যে যারা থাকবে সবাইকে যদি 1 একক দেওয়া হয়, তাহলে আমি যতটুকু আউটপুট পাবো এটাই কিসের মান? ধ্রুবকের মান। তো প্র্যাকটিক্যালি এটা পরীক্ষা করা হয়েছে যে কোনো পরিবাহীর যদি 1 ওহম রোধ বিশিষ্ট পরিবাহীর মধ্যে 1 এম্পিয়ার কারেন্ট 1 সেকেন্ড যাবত দেওয়া হয়, তাহলে উৎপন্ন তাপ পাওয়া যায় 1 জুল। কত পাওয়া যায়? 1 জুল বা 0.24 ক্যালোরি। 1 জুল মানে হচ্ছে 0.24 ক্যালোরি। তাহলে এটার ইউনিট কি হবে? 1 হবে।
ধ্রুবকের ইউনিট কি হবে? 1 হবে। বোঝা গেছে? তাহলে দেখো এখানে আমরা লিখবো যে কোনো পরিবাহীতে 1 ওহম রোধ বিশিষ্ট পরিবাহীতে তুলো সবাই 1 ওহম রোধ বিশিষ্ট পরিবাহীতে পরিবাহীতে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড চালনা করলে উৎপন্ন তাপ পাবো আমরা 1 জুল। উৎপন্ন তাপ পাওয়া যায় 1 জুল। অতএব ধ্রুবক কি বলো? ধ্রুবক সমান কত? নিচে সবগুলো 1, তাই না? এই যে 1 স্কয়ার ইন্টু 1 ইন্টু 1। কারেন্টের মান, এই যে কারেন্টের মান পাচ্ছি আমরা 1, রোধের মান 1 এবং সময়ের মান 1। তাহলে উপরে উৎপন্ন তাপ পাই 1 জুল। তাহলে ফাইনালি ধ্রুবক কত পাবো? 1 না? ধ্রুবক কত? 1। তাহলে আমরা বলতেই পারি যে এতে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই কি পাই? 1 নং থেকে যে H ইকুয়াল I স্কয়ার RT, তাই তো? H ইকুয়াল কি পাচ্ছি বলো তো? I স্কয়ার RT। এটা কোন এককে পাচ্ছি আমরা? জুল এককে। এটা হচ্ছে অবশ্যই কোন এককে? জুল এককে, ঠিক আছে? কিন্তু আরেকটা বিষয়, সবাই একটু থামো তো। আরেকটা বিষয় মনে রাখবা, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত? 1 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি, তাই না? তাই তো? বা 0.24 ক্যালোরি। 0.24 ক্যালোরি। মনে রাখবা এসআই একক হচ্ছে জুল। এজ ইউজুয়াল ম্যাথ করবো আমরা কিসে? এসআই এককে, জুল এককে। অর্থাৎ এজ ইউজুয়াল আমরা ধ্রুবক যেটা পাইছি 1 জুল, এইটা ধরে ম্যাথ করব। কিন্তু যদি কোনো অঙ্কে ক্যালোরি এককে চাই তখন তো ক্যালোরি একক বসাইতে হবে। তাহলে যে এখানে কি মনে হয় 1 আছে না? 1 আছে না এখানে? 1 এর পরিবর্তে ওই সময় কি লিখবো বলো তো? 0.24, ঠিক আছে? এটা কোন এককে বলো তো? ক্যালোরি এককে। এবং তখন আমরা ফর্মুলা লিখবো যে H ইকুয়াল 0.24 I স্কয়ার RT। তাহলে দুইটাই মুখস্থ রাখতে হবে। H ইকুয়াল I স্কয়ার RT হচ্ছে জুল এককে, H ইকুয়াল হচ্ছে 0.24 I স্কয়ার RT, এটা কোন এককে? ক্যালোরি এককে। আচ্ছা দেখো এবার হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি কি? বিদ্যুৎ শক্তির ফর্মুলা। শক্তি কাকে বলে বলো তো? কোনো বৈদ্যুতিক যন্ত্রে কাজ করার সামর্থ্যকে কি বলে? বিদ্যুৎ শক্তি বলে, ঠিক আছে? কোনো বৈদ্যুতিক যন্ত্রের, এই ফর্মুলাগুলো খুবই ইজি কিন্তু পরীক্ষায় আসার মতো, মনে রাখতে হবে। কোনো বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার সামর্থ্যকে বিদ্যুৎ শক্তি বলে। দেখো যদি এরকম থাকে, আমরা একটা খুবই সিম্পল কোষ বা খুবই সিম্পল ব্যাটারি নিচ্ছি, এখানে রোধ আছে আর, এখানে I পরিমাণ কারেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছে T সময় যাবত। তাহলে দেখো ভি বিভব বিশিষ্ট, একটু মনোযোগ দাও, ভি বিভব বিশিষ্ট একটা বর্তনীর মধ্যে I পরিমাণ তড়িৎ প্রবাহ আর রোধের মধ্য দিয়ে যদি T সময় যাবত তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বিদ্যুৎ শক্তি E ইকুয়াল VIT। E ইকুয়াল কি বলো তো? VIT। বোঝা গেছে? বিদ্যুৎ শক্তি E ইকুয়াল হচ্ছে VIT। শর্ত কি? যে ভি বিভব বিশিষ্ট একটা বর্তনীর মধ্যে I প্রবাহ একটা রোধের মধ্যে দিয়ে T সময় যাবত প্রবাহিত হবে হলে E ইকুয়াল হচ্ছে VIT। আবার আমরা জানি V ইকুয়াল IR। V ইকুয়াল কি? IR ইন্টু কি বলো তো? IT। তাহলে ফাইনালি E সমান আমরা কি পাচ্ছি? I স্কয়ার RT। দুইটাই মুখস্থ রাখবা। আচ্ছা আরও আমরা জানি V ইকুয়াল IR, তাহলে I ইকুয়াল কি? I ইকুয়াল V বাই R, তাহলে V স্কয়ার বাই R স্কয়ার, তাই না? ইন্টু কি? RT। I স্কয়ার পরিবর্তে V স্কয়ার বাই R স্কয়ার বসাচ্ছি। তাহলে দেখো তো V স্কয়ার বাই R ইন্টু কি পাচ্ছি আমরা? T। তাহলে দেখো বিদ্যুৎ শক্তির ফর্মুলা কয়টা পাচ্ছি? 3টা। এখানে একটা মজার বিষয় দেখো, যদি আমরা এই দিকে তাকাই তাহলে বিদ্যুৎ শক্তি হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। খেয়াল করো তো, বিদ্যুৎ শক্তি হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। আর এইটার দিকে তাকালে কি মনে হয়? বিদ্যুৎ শক্তি হচ্ছে কি?
তড়িৎ প্রবাহের শুধু সমানুপাতিক। বোঝা নাই? বিদ্যুৎ শক্তি হচ্ছে তড়িৎ প্রবাহের সমানুপাতিক, আর এটার দিকে তাকালে মনে হয় বিদ্যুৎ শক্তি হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। বোঝা গেছে? কিন্তু শর্ত হচ্ছে যখন বিদ্যুৎ শক্তি তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক থাকবে তখন রোধ এবং সময় স্থির থাকবে। রোধ এবং কি সময় স্থির, তার মানে স্থির কে কে আর ও টি স্থির। বোঝা গেছে? কিন্তু যদি বিদ্যুৎ শক্তি প্রবাহের সমানুপাতিক থাকে তাহলে বিভব এবং সময় কি থাকে? স্থির। বিভব এবং সময় কি? স্থির। তাহলে কোনটা স্থির এইটা খেয়াল করে ফর্মুলা ব্যবহার করতে হবে। ঠিক আছে? কোনটা স্থির এটা খেয়াল করে সম্পর্ক নিতে হবে। সময় তো দুই জায়গায় স্থির, তাহলে বিভব যদি স্থির থাকে তাহলে বিদ্যুৎ শক্তি প্রবাহের সমানুপাতিক, আর যদি রোধ স্থির থাকে বিদ্যুৎ শক্তি হচ্ছে প্রবাহের বর্গের সমানুপাতিক। বুঝছো? আরও বিষয় দেখো, এইটার দিকে তাকালে মনে হয় বিদ্যুৎ শক্তি হচ্ছে রোধের সমানুপাতিক, এটার দিকে তাকালে মনে হয় বিদ্যুৎ শক্তি হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। এটা কখন হবে? যখন আই স্থির। কে স্থির? আই। তড়িৎ প্রবাহ স্থির, তাই তো? সময় তো এমনি স্থির, সময়ের কথা না বললে চলবে। আর এটার বেলা কখন হবে বলো তো? যখন ভি স্থির। এটা যদি রোধের ব্যস্তানুপাতিক থাকে তাহলে ভি কি? স্থির না? ভি হচ্ছে স্থির। তোলো এটা। তারপর লিখো বৈদ্যুতিক ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? আমরা জানি একক সময়ে কাজ করার সামর্থ্যকে কি বলে? ক্ষমতা। তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্রের একক সময়ে কাজ করার সামর্থ্য বা একক সময়ে যে প্রযুক্ত শক্তি তাকে কি বলে? ক্ষমতা বলে। কোনো বৈদ্যুতিক যন্ত্রের একক সময়ে কাজ করার সামর্থ্যকে বৈদ্যুতিক ক্ষমতা বলে। বৈদ্যুতিক ক্ষমতা বলে। আচ্ছা দেখো, তাহলে বৈদ্যুতিক ক্ষমতা পি ইকুয়াল আমরা জানি W/T, তাই না? আর পি ইকুয়াল E/Tও লেখা যায়। শক্তি আর কাজ এখানে একই বিষয়। শক্তি এবং কাজ মানে হচ্ছে শক্তি বা যান্ত্রিক শক্তি বা বিদ্যুৎ শক্তি বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে পি ইকুয়াল W/T বা E/T। এখন বলো পি ইকুয়াল ই এর মান একটু আগে পাইছি কত? VIT। বিদ্যুৎ শক্তির ইউনিট কি ছিল? বিদ্যুৎ শক্তির ফর্মুলা কি ছিল? VIT। অথবা ছিল I²RT, মনে আছে? অথবা বিদ্যুৎ শক্তি, এই যে শক্তি জায়গায় বসাচ্ছি, অথবা ছিল V²/R × T, তাই না? বাই টি। এই যে ই এর জায়গায় এই ফর্মুলাগুলো বসাইছি, আর টি তো সবার সাথে সাথে থাকে, তাই না? তাহলে দেখো ফাইনালি আমরা ক্ষমতার তিনটা ফর্মুলা পাই। ক্ষমতা পি ইকুয়াল কি বলো তো? VI। পি ইকুয়াল কি? VI। আবার দেখো টি চলে গেলে I²R অথবা V²/R। ক্ষমতার ফর্মুলা তিনটা। এখন তোমরা একটু আমাকে বলো, এই যে এইখানে ওই সম্পর্কগুলো আগের মতো না? এইটার দিকে তাকালে কি মনে হয়? পি সমানুপাতিক আর। আর এটার দিকে তাকালে কি মনে হয়? পি সমানুপাতিক 1/R, তাই না? বুঝছো? এই সম্পর্ক কখন খাটে? যখন আই স্থির। কে স্থির? আই। তড়িৎ প্রবাহ স্থির। আর এই সম্পর্ক খাটবে যখন ভি স্থির, বিভব স্থির। এখানে আরও বিষয় আছে। যদি এই সম্পর্কগুলা লেখচিত্রের মাধ্যমে আসে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক লেখচিত্র আছে না? যেমন এটার বেলায় সমানুপাতিক, তাহলে লেখচিত্র কীরকম হবে? লেখচিত্র হবে যেরকম ক্ষমতা ভার্সেস রোধ। সমানুপাতিক যেহেতু যেরকম, তাই না? কিন্তু এটা কি ব্যস্তানুপাতিক না? এটার বেলায় ব্যস্তানুপাতিক, তাহলে লেখচিত্র কীরকম হবে বলো? এই যে ব্যস্তানুপাতিক লেখচিত্র, তাই তো? ক্ষমতা ভার্সেস রোধ, এরকম না? তো এইটার বেলায় ধ্রুবককে ভি, ধ্রুবককে, আর এটার বেলায় ধ্রুবককে আই। লেখচিত্র দিয়ে চাইতে পারে যে এটার বেলায় কে স্থির, এই সম্পর্কের বেলায় কে স্থির, এই লেখচিত্রে কোনটি স্থির, এই লেখচিত্রে কোনটা স্থির। বুঝছো? বোঝা গেছে এটুকু? আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে বিদ্যুৎ বিল নির্ণয়। দেখো বিদ্যুৎ বিল আমরা তড়িৎ প্রবাহ, বলো তো বিদ্যুৎ বিল আমরা কি হিসাব করে দিই? বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ প্রবাহ না বৈদ্যুতিক ক্ষমতা? হ্যাঁ, ক্ষমতা না। বিদ্যুৎ বিল হিসাব করি মূলত আমরা বিদ্যুৎ শক্তি হিসাব করে। ঠিক আছে? বিদ্যুৎ বিল হিসাব করি কি দিয়ে? তাহলে দেখো আমরা জানি পি ইকুয়াল, আমি শেষ করি পরে তুলবা। আমরা জানি
পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, তাই না? ক্ষমতা ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই টি বা ই বাই টি, তাই তো? তাহলে ই ইকুয়াল কি বলো তো? পিটি। ই ইকুয়াল কি? পিটি। তার মানে ক্ষমতা এবং সময় যদি আমরা গুণ করি তাহলে কি পাই আমরা? বিদ্যুৎ শক্তি। এখন ক্ষমতার একক হচ্ছে ওয়াট, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড কি? একটা শক্তির একক। ওয়াট এবং সেকেন্ড গুণ করলে কি পাই? শক্তি। ক্ষমতা এবং সময়ের একক গুণ পাইলে আমরা পাই বিদ্যুৎ শক্তির একক। অথবা তুমি যদি ওয়াট মিনিট নাও তাহলে এইটা হচ্ছে কি বলো তো? বিদ্যুৎ শক্তির একক। যদি আমরা ওয়াট আওয়ার নেই তাহলেও এটা কি? বিদ্যুৎ শক্তির একক। যদি ওয়াট না নিয়ে কিলোওয়াট নেই, কিলোওয়াট সেকেন্ড, এটাও বিদ্যুৎ শক্তির একক। কিলোওয়াট আওয়ার এটাও কি? বিদ্যুৎ। কিলোওয়াট মিনিট এটাও বিদ্যুৎ শক্তির একক, তাই না? কিলোওয়াট আওয়ার এটাও কি বলো তো? তাহলে বলো তো এই সবগুলো ইউনিটের মধ্যে সবচেয়ে বড় ইউনিট কোনটা? কিলোওয়াট আওয়ার। সবগুলো ইউনিটের মধ্যে সবচেয়ে বড় ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ার এককে মূলত বিদ্যুৎ শক্তি হিসাব করা হয়, আর এই ইউনিটেই বিদ্যুৎ বিল প্রদান করা হয়। ঠিক আছে? তার মানে আমরা বলি না যে ধর কারেন্ট বিলের কাগজ দেখে যে এই মাসে বিদ্যুৎ খরচ হয়েছে 80 ইউনিট, এরকম বলি না। ওই ইউনিটটা মূলত কিলোওয়াট আওয়ার, মানে এই মাসে বিদ্যুৎ খরচ হয়েছে 80 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে? সোজা সাপটায় আমরা বলি কি? ইউনিট, কিন্তু এটা আসলে কি? 80 কিলোওয়াট আওয়ার। এটার আবার অন্য একটা নাম আছে, এটাকে বলে বিওটি। কি বলে? বিওটি। বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। ট্রেড মানে কি? ব্যবসা বাণিজ্য। তো এটা আসলে বোর্ড অফ ট্রেড ইউনিট, ব্যবসা বাণিজ্যের ইউনিট। এটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কি বলে? বিওটি। বোঝা গেছে? তাহলে কয়টা বিষয় মনে রাখবা? দেখো কয়টা বিষয় মনে রাখবা। যে প্রথমত বিদ্যুৎ শক্তি হিসাব করা হয়, বিদ্যুৎ বিল হিসাব করা হয় বিদ্যুৎ শক্তি পরিমাপ করে। লিখো, স্টার দিয়ে লিখো। বিদ্যুৎ বিল হিসাব করা হয় বিদ্যুৎ বিল হিসাব করা হয় বিদ্যুৎ শক্তি পরিমাপ করে। তারপর দেখো আমরা বিদ্যুৎ শক্তি পরিমাপ করব কিসে? ক্ষমতার একক এবং সময়ের একক থেকে, তাই না? ক্ষমতার একক কি কিসে নেব আমরা? কিলোওয়াটে। এবং সময়ের এককে কি করবো বলো তো? আওয়ারে নিব, তাই না? অর্থাৎ ক্ষমতা ও সময়ের একককে যথাক্রমে কিলোওয়াট এবং আওয়ার এককে, কিলোওয়াট এবং ঘন্টা এককে রেখে গুণ করলে ব্যবহৃত ইউনিট পাওয়া যায়, তাই না? ব্যবহৃত ইউনিট পাওয়া যায়। এখান থেকে দেখো বিওটির সংজ্ঞা আসতে পারে। বলো তো বিওটি কাকে বলে? বিওটি হচ্ছে কিলোওয়াট আওয়ার এককে, কিলোওয়াট আওয়ার এককে বিদ্যুৎ বিল হিসাব করা হয় বা কেনাবেচা করা হয়, তাকে কি বলে? বিওটি বলে। আমরা বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে কিলোওয়াট আওয়ার এককে বিদ্যুৎ কিনি আমরা, বিদ্যুৎ কোম্পানি আমাদের কাছে এই এককে বিক্রি করে। তাহলে লিখবা যে কিলোওয়াট আওয়ার বা বাংলায় বলতে কিলোওয়াট ঘন্টা এককে বিদ্যুৎ শক্তি কেনাবেচা করা হয়। তাই এই এককে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট বলে। বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট বলে। আচ্ছা দেখো এই যে 31 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে একটা ছাত্রাবাসে 20টি কক্ষ আছে, প্রতি কক্ষে 60 ওয়াটের একটি বাতি সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত জ্বলে। সাধারণ কক্ষে 500 ওয়াটের একটা রেডিও প্রত্যহ 2 আওয়ার চলে। যদি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 1.25 টাকা হয়, প্রতি মাসে বিদ্যুৎ খরচ কত হবে? এক মাস সমান 30 দিন। অনেক সময় এরকম বলে দেয় যে জানুয়ারি মাসে বিদ্যুৎ খরচ কত হবে? জানুয়ারি মাস কত? 31 দিন। এটা মাথায় রাখতে হবে। অনেক সময় 5% ভ্যাট সহ বিদ্যুৎ বিল চাই, তখন মোট বিল বের করে আমরা টোটাল যে 5% ওটা এক্সট্রা যোগ করতে হবে। ঠিক আছে? তো যাই হোক এই অঙ্কে এত ঝামেলা নাই। তো দেখো এখানে দুইটা ডিভাইস, একটা হচ্ছে বাল্ব, আরেকটা কি বলতো?
রেডিও, তাহলে বাল্বের ক্ষেত্রে প্রথম বের করি, আলাদা আলাদা ডিভাইসের ক্ষেত্রে আলাদা আলাদা অঙ্ক করবা। বাল্বের ক্ষেত্রে আমরা বিদ্যুৎ বিল বের করবো ই মানে কি এনার্জি, তাই না? ই ইকুয়াল টু হচ্ছে কি পিটি। এখন ক্ষমতা কত বলো তো? এখানে ক্ষমতা হচ্ছে 60 ওয়াট, তাই তো? ক্ষমতা কত? 60 ওয়াট। কয়টা বাতি? 20টা। তাহলে 60 ইন্টু 20 ডিভাইড বাই, এখানে ক্ষমতাকে কিসে নিতে হবে? এটা কিসে আছে বলো তো? ওয়াটে। কিসে আছে? ওয়াটে, তাই না? কিন্তু আমরা রাখবো কিসে? কিলো ওয়াটে। তাহলে কিলো ওয়াটের জন্য 1000 দিয়ে ভাগ করব, বুঝছো? ইন্টু সময়, দেখো ডেইলি সন্ধ্যা 6টা থেকে রাতে 11টা পর্যন্ত চলে। এটা কি ঘন্টা এককে আছে না? 6টা থেকে 11টা পর্যন্ত কি 5 ঘন্টা, ঘন্টা এককে। তাহলে এটা চেঞ্জ করার দরকার নাই। তাহলে ডেইলি কয় ঘন্টা? 5 ঘন্টা। কিন্তু আমরা 1 মাস ইউজ করবো, তাহলে 5 ইন্টু কত বলো তো? 5 ইন্টু 30, তাই না? তাহলে টোটাল কত আসে? 60 ইন্টু 20 ইন্টু 150 বাই 1000। তাহলে এগুলো কেটে দাও, তাহলে কত থাকতেছে? 180 কিলোওয়াট আওয়ার, তাই না? 180 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, তারপর রেডিওর ক্ষেত্রে ইকুয়াল পিটি। এখানে ক্ষমতা, রেডিওর ক্ষমতা কত আছে? 500 ওয়াট। তাহলে 500 ডিভাইডেড বাই 1000, আমরা কিলো ওয়াটে নিলাম, ইন্টু ডেলি 2 ঘন্টা চলে, তাহলে 30 দিনে কত টাকা? 2 ইন্টু 30 কত আসে দেখো তো? টোটাল 30 কিলোওয়াট আওয়ার। তাহলে টোটাল আমরা ইউজ করছি কত? 210 কিলোওয়াট আওয়ার, তাই না? 210 কিলোওয়াট আওয়ারকে তুমি 1.25 দ্বারা গুণ করবা। তাহলে লেখো মোট খরচ, অতএব মোট বিদ্যুৎ বিল হচ্ছে 180 প্লাস 30 ইন্টু 1.25, তাই না? রেজাল্ট আসে কত? 262.5 টাকা। এই পারবা না এটা বিদ্যুৎ বিলের ম্যাথ? ওকে।